সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো এই ভিডিওটি বিশেষ করে এনআইওএস ডিএলএড প্রার্থী, সেই সঙ্গে 20-22 ডিএলএড প্রার্থী, সেই সঙ্গে 22-এর যে নিয়োগ 9533 প্যানেলের বাইরে থাকা আনঅবজার্ভ প্রার্থীদের ওপরেই কিন্তু এই ভিডিওটা করা। আজকে আলোচনা করা হবে যে অবশিষ্ট যে শূন্য পদ যেটা রয়েছে সেটা কিভাবে পূরণ হতে পারে। তো প্রথমেই বলে রাখি, 22-এর নিয়োগ প্রক্রিয়ায় 11,758টি পোস্ট ছিল। এটা এফিডেভিট আকারে কোর্টে জমা দেয়া রয়েছে সুপ্রিম কোর্টের কাছে। তো সেখান থেকে মেধা তালিকায় স্থান পায় 9,210 জন। সেখান থেকে যারা কাউন্সিলিংয়ে যায়নি অবশিষ্ট, তো তার ওপরে চিন্তাভাবনা করে যে রুল আছে 2016-র যে নিয়ম আছে, তো সেই নিয়ম অনুযায়ী অতিরিক্ত 5% প্যানেলও কিন্তু সেখানে প্রকাশ করা থাকে 323 জন। মোট 9,210 আর অতিরিক্ত প্যানেল 323, এই দুটো মিলিয়ে 9,533-এর কিন্তু প্যানেল বের হয়। তারপরে বাদবাকি যেটা পড়ে থাকা সিট সেটা কিন্তু 2548। তো এই যে 2548, এটা এখন কিভাবে নিয়োগ হবে? সবাই ধরে নিচ্ছে এটা কি পরপর নিয়োগ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা নয়। এই 2548-এর মধ্যে কিন্তু বেশিরভাগটাই আদার্স মিডিয়াম রয়েছে, আর বাংলা মিডিয়াম যে কটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র, আমি আবারও বলছি, এসসি এবং এসটিদের সিটটাই কিন্তু রয়েছে, আর রয়েছে পিএইচ ক্যান্ডিডেটের সিট। তো এক কথায় এই কটা রয়েছে বাংলা, আর বাদ বাকি সব আদার্স মিডিয়াম। এইবার অনেকেই বলবে তাহলে আনঅবজার্ভ প্রার্থীরা কেন আনঅবজার্ভ হলো? প্রথমেই বলে রাখি, আনঅবজার্ভ প্রার্থীরা তারাই হয়েছে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এই তিনটে ক্যাটাগরির প্রার্থীরাই কিন্তু আনঅবজার্ভ তালিকায় রয়েছে। বাদ বাকি এসসি এসটিদের সিট কিন্তু পূরণই হয়নি, ফাঁকা রয়ে গেছে। পিএইচ ক্যান্ডিডেট বলো, এক্সামটেড যে ক্যান্ডিডেট যাদের সার্টিফিকেট ছিল এক্সামটেড, তাদেরও কিন্তু পূরণ হয়নি। অন্য জেনারেল প্রার্থী যারা ছিল তাদেরকে দিয়ে পূরণ করানো হয়েছে। শেষমেশ দেখা গেল বাংলা মিডিয়ামে ওবিসি এ, ওবিসি বি এবং জেনারেল সব কটা যে শূন্য পদ তার কিন্তু তালিকা দেবার পরে কাট অফ হয়েছে, সেই কাট অফ টাচ না করার ফলেই আনঅবজার্ভ হয়ে গেছে। অর্থাৎ এখানে গুলিয়ে ফেললে হবে না। এইবার তাহলে প্রশ্ন আসবে, আগামী দিনে যে 20-22 যারা রয়েছে তাদের মধ্যেও তো বাংলা মিডিয়ামের জেনারেল প্রার্থী রয়েছে, ওবিসি এ রয়েছে, ওবিসি বি, তাদের তাহলে এবার কীভাবে নিয়োগ সম্পন্ন করবে? এটাই কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে পর্ষদের কাছে আগামী দিনে। কারণ আবারও বলছি, বিজ্ঞাপিত হওয়া 11,758-র মধ্যে যে অবশিষ্ট সিট তা কিন্তু বাংলা মিডিয়ামের নয়। যত কটা রয়েছে বাংলা মিডিয়ামের প্রায় বলতে গেলে 700, প্রায় 699টা কিন্তু এসসি যে ক্যাটাগরি তার কিন্তু সিট রয়েছে বাংলার 699, আর বাদ বাকি রয়েছে এসটি 551 প্রায়। তো এটা বাংলা মিডিয়ামের, বাদ বাকি জেনারেলের কিন্তু সিট নেই। দুটো একটা যদি থাকে, সেটা এই যে মেধা তালিকা 9,210 জনের দেয়া রয়েছে সেখানে হয়তো নন জয়নিং সিট পড়ে থাকবে, কিন্তু সেটা বড় আকারে না, সেটা যে খুব বেশি যে 500-600 তা না, হয়তো 10-15 জন থাকলেও থাকতে পারে, এর বেশি না। তাহলে এখন নিয়োগটা করবে কি করে? এটাই কিন্তু আগামী দিনের একটা বলতে গেলে দেখার বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে। তারপর রয়েছে এনআইওএস ডিএলএড। আবারও বলে রাখি, এখানে 20-22-এর ওপরে হাইকোর্টে নতুন করে কেস হয়েছে এরকম শোনা যাচ্ছে। তবুও বলবো যে হাইকোর্টের কেসে কিন্তু খুব একটা প্রভাব পড়বে না, কারণ 20-22-এর যে বিষয়টা এখন দাঁড়িয়েছে সেটা কিন্তু সকলের নিয়োগের কথা বলেছে। কারণ এফিডেভিটে পর্ষদ কিন্তু যতজন ছিল 20-22-এর, তো তাদের লিস্ট কিন্তু জমা দিয়েছিল এফিডেভিট আকারে। সুতরাং এখানে কে পিটিশনার না, এটা কিন্তু আর ভ্যালু থাকলো না, সকলের নিয়োগ হবে। কিন্তু এনআইওএস ডিএলএডের ক্ষেত্রে ঘটেছে অন্যরকম, ওখানে কিন্তু পিটিশনার ভিত্তিক রায় হয়েছে। সুতরাং এখন হাইকোর্টে যতই মামলা হোক, পিটিশনার যারা ছিল সুপ্রিম কোর্টে এনআইওএস ডিএলএডের ক্ষেত্রে, তারা পাবে মেধা তালিকায় যদি স্থান পায়। পরবর্তীতে 20-22-এর ক্ষেত্রে অনেকে হয়তো ভাবছে যে পিটিশনার যারা ছিল তারাই যেন পাক, বাইরে যারা 20-22 রয়েছে তারা যেন না পাক। এই ব্যাপারটা আর হবে না, কারণ ওখানে কোর্টে জমা দেওয়া রয়েছে সকলের তালিকা।
এইবার দেখা যাচ্ছে যে সব মিলিয়ে অবশিষ্ট সিট কিন্তু শেষ কথা বলবে ওখানে কিন্তু সব ধরনের যে মাধ্যম সেই মাধ্যম মিলে 2548 রয়েছে, কিন্তু ক্যান্ডিডেট যা রয়েছে প্রায় ম্যাক্সিমামটাই বাংলা মিডিয়াম। এনআইএস ডিএলএড বলো 20-22 বলো বা ডাবল ডিগ্রির যে যারা করেছে ডবল করে বিএড বা পরে ডিএলএড তারাই বলো, সবই কিন্তু প্রায় বাংলা মিডিয়ামের। বেশ কিছুজন আছে অল্প কয়েকজন, তাদের চাকরি এমনিই হয়ে যাবে আদার্স মিডিয়ামে যারা, কিন্তু বাংলা মিডিয়ামে এখন দেখার বিষয় কিভাবে কি পূরণ হয়। এবার অনেকেই তোমরা বলছিলে যে আনঅবজার্ভ দাদা, আনঅবজার্ভকে নিয়ে কিছু বলো। আনঅবজার্ভদের একটা কথাই বলবো, আগামী দিনে এই সিট যদি বা মিডিয়াম যদি ভেঙে তারপরে যদি নেওয়া হয়, এখানে যে 20-22-এর লাভ হবে তা নয়, সকলেরই লাভ, তখনই কিন্তু আনঅবজার্ভ চান্স পেতে পারে। কিন্তু দেখা গেল মিডিয়াম ভাঙা হলো না, বাংলা মিডিয়াম রাখলো, হিন্দিরটাই রাখলো, সেই হিসাবে কিন্তু আমি বলবো আগামী দিনে খুব একটা ভালো পরিস্থিতিতে কিন্তু নেই। কিভাবে যে নিয়োগ সম্পন্ন হবে সেটা কেউ বলতে পারছে না। যদি আগামী দিনে ফিউচার ভ্যাকেন্সি থেকে নিয়োগ করে দেয়া হয় সেক্ষেত্রে খুবই ভালো, এক কথায় বলতে গেলে কোনো জটিলতা আসবে না, অর্থাৎ কাট অফ একটাই রেখে ফিউচার ভ্যাকেন্সি কিছু নিয়ে নিয়োগ করে দিল, এটাই কিন্তু সবথেকে ভালো দিক হবে। কিন্তু এখন দেখার বিষয়, এখন রিমেনিং সিট যেটা রয়েছে তার বাইরে যদি কোনো ভ্যাকেন্সি না নিয়ে আসে সেক্ষেত্রে কাট অফ হয়ে যাবে দুটো, অর্থাৎ ইতিমধ্যে 9533 প্যানেলে একটা কিন্তু কাট অফ হয়েই রয়েছে। তারপরে যদি এখন অবশিষ্ট সিটে নতুন করে মেধা তালিকা তৈরি হয় সেখানে আবার আরেকটা কাট অফ হয়ে যাবে, অর্থাৎ একটা নোটিফিকেশনে দুটো কাট অফ হয় না। এবার অনেকে বলবে যে পর্ষদ যদি ফিউচার ভ্যাকেন্সি না দিতে চায়, একটা কাট অফ যদি করতে চায়, তাহলে তো প্যানেলটা আবার এলোমেলো হতে পারে। হতেই পারে, এটা হতেই পারে, কারণ যেহেতু নিয়োগটা হয়েছে সাবজেক্ট টু আউটকাম রেখে, তার মানে এখানে যে নিয়োগ পেয়েছে তিনিও কিন্তু জানেন এটা সাবজেক্ট টু আউটকাম রাখা। এবার আগামী দিনে দেখা যাক যারা ইন সার্ভিস তাদেরকে যদি প্রায়োরিটি দেয়া হয় সেক্ষেত্রে ফিউচার ভ্যাকেন্সি থেকে হয়তো নিয়োগের সম্ভাবনা থাকছে, বা আগামী দিনে যদি আরও কোর্ট কাছারি হয় সেখানে হয়তো কোর্ট থেকে ওটাই বলবে যে যারা ইন সার্ভিস তাদেরকে বাদ না দিয়ে নতুন করে একটা সমাধান সূত্র বের করতে হবে ভ্যাকেন্সি দিয়ে, তাহলে তো গোটা মিটেই গেল। কিন্তু একটু ডিলে হতে পারে। আবারও বলছি, এনআইএস ডিএলএডের ক্ষেত্রে যে ভেরিফিকেশন হয়েছিল আগে ইন্টারভিউর সময়, এখন কিন্তু আরও একবার ভেরিফিকেশন হবে, তাদের ট্রেনিং কোন স্কুল দেখিয়ে করা হয়েছে সেই স্কুলের ভেরিফিকেশন, সেই স্কুলটা ভ্যালিড কি ইনভ্যালিড, সেখানে আদৌ ডাইস কোড আছে কি না, সেটা সরকারের অনুমোদিত কি না, এই ভেরিফিকেশনটা হবে। এমনি যেটা নর্মাল ভেরিফিকেশন বা এক কথায় বলতে গেলে সার্টিফিকেটের ভেরিফিকেশন, সেটা তো আমরা সকলেই জানি ইন্টারভিউর আগে যে ভেরিফিকেশন টেবিল সেখানে নিয়ে নেওয়া হয়, কিন্তু স্কুলের ভেরিফিকেশন কিন্তু হয়নি। আর এনআইএস ডিএলএডের ক্ষেত্রে সম্পূর্ণটাই ডিপেন্ড করছে সেই উল্লেখিত স্কুল, যে স্কুলটা কর্মরত দেখিয়ে ইন সার্ভিস দেখিয়ে এই ডিগ্রি সার্টিফিকেট পেয়েছেন সকলে, তো সেই স্কুলটার ভেরিফিকেশন এবার হবে। তো আগামী দিনে দেখা যাক, কিছুটা সময় নিতে পারে, হয়তো এর মধ্যে যেহেতু সব কিছুই কেসের ওপর দিয়ে যাচ্ছে, নতুন করে কেস হচ্ছে, যদিও কেস এটা হয় আশ্চর্য হওয়ার কোনো ব্যাপার নেই, তবুও বলবো সুপ্রিম কোর্টের মেন মামলা যেহেতু নিষ্পত্তি হয়ে গেছে, সেক্ষেত্রে খুব একটা বিলম্ব হয়তো আর হবে না। আগামী দিনে একটা খুশির খবর আসবে, সেই সঙ্গে এই পেন্ডিং নিয়োগ কমপ্লিট হওয়া মানেই যে 22-এর যে নিয়োগ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়া, সেখানে শিলমোহর পড়ে যাওয়া যে এটা কমপ্লিট, তারপরেই কিন্তু নতুন নিয়োগের ব্যাপারে পর্ষদ ভাববে বা খুব তাড়াতাড়ি তারপরেই একটা নতুন একটা বিজ্ঞাপন দেবে। তো এইটুকুই বলার ছিল। তো যারা 20-22 তাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে জানাও, আমি উত্তর দেব। যারা এনআইএস ডিএলএড তাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করো, উত্তর দেব। যারা আনঅবজার্ভ তারা বুঝলে কিনা সেটা একবার বলো আমাকে, অবশ্যই আমি উত্তর দেব। আবারও বলে রাখি, আনঅবজার্ভদের কাছে যা সিট ছিল সেই সিটের ওপরেই কিন্তু কাট অফ করা হয়েছে। তোমরা হয়তো ভাবছো যে এতগুলো সিট পড়ে, কিন্তু এতগুলো সিট তো বাংলার নয়, আর যে কটা বাংলার আছে সেটা তো এসসি এসটির সিট কিভাবে জেনারেলকে দেবে, কিভাবে ওবিসিকে দেবে, এটা তো সম্ভব না যদি কিনা কোনো রায় বা জাজমেন্ট না থাকে।
তো ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে। তাই আগামী দিনে সিট যদি কনভার্ট বলতে মিডিয়াম কনভার্ট, এতে তোমাদেরও লাভ হবে। আনঅবজার্ভ যারা, তারাও পেতে পারে আগামী দিনে যদি আবার সেই নতুন করে কাট অফ হয়। এখন দেখার বিষয়, একটা নোটিফিকেশানে আদৌ দুটো কাট অফ হবে কি না হবে সেটা এখন দেখার বিষয়। তো চলো, এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন ছিল। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো।